ইরানের নতুন প্রযুক্তি এবং চীনের সমর্থনে বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। একক আধিপত্যের যুগ শেষ, মাল্টিপোলার বিশ্বের দিকে এগুচ্ছে। যুদ্ধের ইতিহাস বলে, যে শত্রুকে দুর্বল ভেবে আঘাত করা হয়, অনেক সময় সেই শত্রুই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের 12তম দিনে এসে ঠিক এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার পরও ইরান যে এত দ্রুত যুদ্ধক্ষেত্রে নিজেদের পুনর্গঠন করতে পারবে তা অনেক বিশ্লেষকের কল্পনার বাইরে ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরান কি শুধু যুদ্ধ করছে নাকি যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে? আর ঠিক কতগুলো যুদ্ধ কৌশল ইরানের ঝুড়িতে আছে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী মনে করা হতো ইসরায়েলকে। আয়রন ডোম, উন্নত প্রযুক্তি, অস্ত্র আর পরাশক্তি দেশের সাথে সুসম্পর্ক, সবকিছু মিলিয়ে ইসরায়েলকে মনে করা হতো অপ্রতিরোধ্য। কিন্তু সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে সেই ধারণা একেবারে ভুল। ইসরায়েলে বারে বারে বেজে উঠছে সাইরেন, জনগণ আতঙ্কে। এদিকে ইরান একের পর এক গুচ্ছ বা ক্লাস্টার ধরনের হামলা কৌশল ব্যবহার করছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এই ধরনের অস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে বহু লক্ষ্যবস্তু শনাক্ত করতে গিয়ে চাপের মুখে পড়ে। সামরিক ভাষায় এটাকে বলা হয় ওভারলোড স্ট্র্যাটেজি বা প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে ফেলা। ফলাফল, সব হামলা আটকানো সম্ভব হয় না, কিছু আঘাত প্রতিরক্ষা ভেদ করেই পড়ছে লক্ষ্যবস্তুতে। এদিকে হরমুজ প্রণালী চাপ দেওয়া মানে বিশ্বের জ্বালানি শিরায় চাপ। যুদ্ধ শুধু আকাশে নয়, সমুদ্রেও নতুন উত্তেজনা তৈরি করেছে। এই প্রণালী মাত্র 34 কিলোমিটার প্রশস্ত, কিন্তু বিশ্বের তেলের বিশাল অংশ এখান দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। আর ইরান এই প্রণালীর চারপাশে মাইন স্থাপন করেছে। এর ফলে আন্তর্জাতিক শিপিং রুটে ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর বার্তা দিয়েছেন, ইরানকে দ্রুত এই মাইন সরিয়ে ফেলতে হবে, নইলে চরম মূল্য দিতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক জটিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাণিজ্যিক জাহাজগুলো নিরাপত্তা সহায়তার জন্য মার্কিন নৌবাহিনীর কাছে অনুরোধ করছে। কিন্তু মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে প্রতিটি জাহাজকে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে ওই অঞ্চলে নৌযান চলাচলও সীমিত হয়ে পড়েছে। তেলের বাজারে অস্থিরতা হরমুজ প্রণালীর এই অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও চাপে রয়েছেন মার্কিন নৌবাহিনীকে নিয়ে। এই যুদ্ধের আরেকটি অদ্ভুত দিক হল, মার্কিন সামরিক মহলেও এক ধরনের অস্বস্তি দেখা যাচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হলে তা দ্রুত বড় নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর ইরানের ভৌগোলিক অবস্থান এই অঞ্চলে তাদেরকে বড় সুবিধা দেয়। 8ই মার্চ পরিস্থিতি হঠাৎ করেই নতুন মোড় নেয়। ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে, হরমুজ প্রণালী এবং আশেপাশের অঞ্চলে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো নৌযান দেখা গেলে সেটিকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার পর থেকেই সমুদ্রপথে উত্তেজনা দ্রুত বেড়ে যায়। ফলাফল খুব দ্রুতই দৃশ্যমান হতে শুরু করে। মার্কিন নৌবাহিনী, যারা সাধারণত বিশ্বের সবচেয়ে সক্রিয় সামুদ্রিক শক্তি হিসেবে পরিচিত, তারা এবার অস্বাভাবিক সতর্ক অবস্থান গ্রহণ করেছে। যুদ্ধজাহাজ মোতায়েন থাকা সত্ত্বেও সরাসরি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ বা বাণিজ্যিক জাহাজকে পূর্ণাঙ্গ সামরিক এসকর্ট দেওয়ার ক্ষেত্রে তারা অনীহা দেখাতে শুরু করে। মার্কিন নৌবাহিনীও বুঝতে পারছে, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় এবং হরমুজ প্রণালীতে সরাসরি সংঘর্ষ শুরু হয়, তাহলে সেটি আর সীমিত উত্তেজনা থাকবে না, বরং পূর্ণাঙ্গ নৌযুদ্ধে রূপ নিতে পারে। আর সেই যুদ্ধ হবে এমন এক অঞ্চলে যেখানে ভৌগোলিক সুবিধা অনেকটাই ইরানের পক্ষে কথা বলে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক মার্কিন নৌবাহিনীর বর্তমান অবস্থানকে বলছেন নীরব কৌশলগত প্রতিরোধ। কেউ কেউ আরও কঠোর ভাষায় একে আখ্যা দিচ্ছেন নীরব অসম্মতি হিসেবে। তাদের মতে, রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধের কঠোর ভাষা ব্যবহার করলেও মাঠের সামরিক পরিকল্পনাকারীরা বাস্তব ঝুঁকি হিসাব করে এগোয়। এদিকে ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রতিবেদনগুলো বলছে, আমেরিকা দুর্বল হয়ে যাচ্ছে।
সংস্থাটি বারবার সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য কমছে। 2030 নাগাদ বিশ্ব মাল্টিপোলার হবে। চীন, ভারত এবং অন্যান্য উদীয়মান শক্তি দ্রুত প্রভাব বাড়াবে। চীনের সামরিক, সাইবার ও প্রযুক্তি শক্তি দ্রুত আমেরিকার সমকক্ষ হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বিভাজন এবং মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা হ্রাসের কারণে যুক্তরাষ্ট্র আগের মতো এককভাবে সিদ্ধান্ত চাপাতে পারছে না। তবু তারা এখনও শক্তিশালী, কিন্তু বিশ্ব রাজনীতিতে নিয়ন্ত্রণের ছায়া কমে গেছে। এই যুদ্ধের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো, ইরানের হামলা কি আগের তুলনায় অনেক বেশি নির্ভুল হয়ে গেছে? গোয়েন্দা বিশ্লেষকগণ মনে করছেন এর পেছনে থাকতে পারে চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। ফ্রান্সের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আলা জুয়ে এক পডকাস্টে বলেন, সাম্প্রতিক হামলাগুলোতে ইরানি যে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তার মতে সম্ভবত ইরান চীনের বাইডু নেভিগেশন ব্যবস্থায় প্রবেশাধিকার পেয়েছে। এটি হলো চীনের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, যা অনেকটা মার্কিন জিপিএস এর মতো কাজ করে। বিশ্লেষকদের মতে এই সিস্টেমের ত্রুটির সীমা খুবই কম, কখনো কখনো 1 মিটারেরও কম। এর ফলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এতে এমন একটি প্রযুক্তি রয়েছে যা ভুয়া সিগন্যাল বা জ্যামিং শনাক্ত করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ও উন্নত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এসব ক্ষেপণাস্ত্র কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। আরও একটি বড় সুবিধা হলো, অনেক ক্ষেপণাস্ত্র মোবাইল লঞ্চার বা ট্র্যাকে বসানো থাকে, ফলে সেগুলোকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন। যুদ্ধের দ্বাদশ দিনে বাস্তবতা তাহলে কি দাঁড়াচ্ছে? 12 দিনের এই সংঘাত কি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে, এই যুদ্ধ সহজে শেষ হওয়ার নয়। ইরান এখনও পাল্টা আঘাত হানছে, ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, আর বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক অস্থির মোড়ে। একটি প্রবাদ আছে, আগুন নিয়ে খেললে একদিন হাত পুড়বেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক আগুনে পরিণত হয়েছে যার তাপ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতেও অনুভূত হচ্ছে। আর যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তবে হয়তো ইতিহাস একদিন লিখবে, এই কয়েকটি দিনই ছিল মধ্যপ্রাচ্যের নতুন শক্তির লড়াইয়ের শুরু।